তোদের সাথে জরুরি কিছু কথা আছে, তাই ডেকে পাঠালাম। এমনিতেই আজ খুব গরম পড়েছে, তাই বটতলায় জিরিয়ে নিতে এসেছি। আজ মনটাও বেশ ভালো, গাছের হিমশীতল হাওয়ায় প্রাণ যেন ভরিয়ে দিচ্ছে। ভাবলাম এই সুযোগে কাজটি সেরে ফেলি। কি জরুরি কথা বাবু? আকাশের অবস্থা খুব একটা ভালো না। প্রকৃতি কখন কি রূপ নেয় বলা যায় না। মুশকিল শুধু নিচু জমির ধানগুলো নিয়ে। ওই জমির ধানগুলো আগে কাটতে হবে, নয়তো একবার প্রকৃতি বিমুখ হলে মাটির নিচুর জায়গায় যে ধানগুলো আছে একদম পানির নিচে সেটা তলিয়ে যাবে। কিন্তু তোদের পারিশ্রমিক নিয়ে চিন্তা করতে হবে না। তোদের পারিশ্রমিক আমি বাড়িয়ে দেব, কিন্তু তোদের রাতভর কাজ করতে হবে। 2 দিনের মধ্যে যেন সব ধান কাটা শেষ হয়। রাতের আকাশ প্রায় সবসময় মেঘলা মেঘলা থাকে, মনে হয় যেন যে কোনো সময় ঝড় নামবে। তাই 2 দিনের মধ্যে তোদের কাজটা সেরে ফেলতে হবে। আপনি চিন্তা করবেন না, আপনার ধানগুলো আমরা 2 দিনের মধ্যে কেটে ফেলবো। তাই যেন হয়। তোরা কাল থেকেই লেগে পড় মাঠে তাহলে। ঠিক আছে বাবু। শহর থেকে নিয়ে আসা লোকজন নিয়ে সকাল সকাল মাঠে নেমে পড়লাম কাজ করতে। শহর থেকে শ্রমিক এসেছে, গ্রামের সবাই সবার নিজেদের ফসল নিয়ে ব্যস্ত। তাই তাদের মধ্যে আবার গ্রাম প্রধানের ফসল নিখুঁত যে হতেই হবে তাই আর কি শহর থেকে লোক জোগাড় করতে হলো। আমাদের গ্রাম প্রধান মশাইয়ের মোট 52 বিঘা সম্পত্তি। কিছু জমির ধান কাটা হয়ে গেলেও অধিকাংশ জমির ফসল এখনো কাটাই হয়নি। আজকের আকাশটাও কেমন জানি মেঘলা মেঘলা। গ্রাম প্রধান ঠিকই বলেছিলেন, 2-1 মধ্যে বৃষ্টি নামতেই পারে। বৃষ্টি নামার আগেই আমাদের কাজ শেষ করতে হবে, নয়তো সব জমির ফসল জলে যাবে। তোরা সবাই তাড়াতাড়ি হাত চালা, আজকের মধ্যেই অর্ধেক জমির ধান কেটে শেষ করতে হবে। সবাই সবার মতো কাজ নিয়ে ব্যস্ত। এই মেঘলা শীতল দিনেও আমাদের শরীর থেকে ঘাম ঝরছে। শ্রমিকদের এই এক কপাল, তাদের শরীর থেকে ঘাম না ঝরা পর্যন্ত তাদের পেটে ভাত জোটে না। দিনরাত খেটেও যেন মালিকদের মন ভরে না। রক্ত পানি করা শরীরে আমাদের খাটাতে চায় দিনরাত। কিন্তু বর্তমানে সবার মাথায় চিন্তার ছাপ স্পষ্ট। এই চিন্তা যেন বারবার ঘুরপাক খাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। তার মধ্যে আবার নিচু জমি, মহা মুশকিলে পড়ে গিয়েছি সবাই। ধান কাটতে কাটতে এক পর্যায়ে সন্ধ্যা নামলো। সারাদিনের ক্লান্তি যেন আর শেষ হয় না। বিশ্রাম তো দূরের কথা, পেট ভরে কেউ দুমুঠো খেতেও পারেনি। এই ক্লান্ত শরীর নিয়ে কাজ করে যাচ্ছে সবাই। সবার শরীর থেকে অক্লান্ত পরিশ্রমের ঘাম ঝরছে। দেখে বেশ মায়াও লাগছিল, কিন্তু গ্রাম প্রধানের নির্দেশ, সেটা কি অমান্য করা যায়? বেশ কিছুক্ষণ পর চারপাশ দিকে মনে হচ্ছে ঘড়ির কাঁটা 9টা বাজবে। সারাদিন ধরে কাজ করে আর শরীর চলছে না। আজকের মতো এখানে কাজ শেষ করতে হবে। আর পারছি না গো, কাল সকালে এসে করব। আজকের মতো এখানেই শেষ করতে হবে, নয়তো কালকে আর শরীর চলবে না। তা ঠিকই বলেছ। তা অনেক রাতই হলো, নিচু জমির ফসল শেষ। তোমরা এখন যাও, আমার আরেকটু বাকি আছে, তা সেরে আমিও বাড়ি যাব। ঠিক আছে। হঠাৎ করেই চারপাশ বাতাসে ভরে উঠল। এতক্ষণ বাতাসের কোনো ছিটেফোঁটাও ছিল না। আকাশের মেঘগুলো যেন ভারী হয়ে রয়েছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামবে।
চারটিও যেন মেঘে ঢাকা পড়েছে। এতক্ষণ জ্যোৎস্নার আলোয় বেশ ভালোই দেখা যাচ্ছিল। হঠাৎই অন্ধকার নামলো চারপাশে। ঝিঝি পোকাগুলোরও আনাগোনা নেই। শিয়াল ডাকতে শুরু করেছে। মুহূর্তেই যেন পরিবেশ পাল্টে গেল। সবকিছু যেন উথাল পাতাল অবস্থা। সময় যত যাচ্ছে বাতাসের স্রোতও ততই বাড়ছে। চোখের পলক পড়তেই দূরে একটি যুবতী মেয়েকে দেখতে পেলাম। দেখে বেশ খটকা লাগলো। এত রাতে একা একা একটি মেয়ে কেন সাগর ওপারে দাঁড়িয়ে থাকবে? মনের ভুল হতে পারে। সারাদিন কাজ করে চোখে হয়তো ভুল দেখছি, তাই ব্যাপারটি এড়িয়ে গেলাম। মেয়েটির নিকটবর্তী হতে দেখলাম মেয়েটি অবাক দৃষ্টিতে সাঁকোর নিচে নদীর দিকে তাকিয়ে আছে। তার পলক যেন পড়ছেই না। আর বুঝতে বাকি রইল না যে মেয়েটি আত্মহত্যা করতে যাচ্ছে। কি গো মেয়ে, এত রাতে এখানে কি করছো? যাও, বাড়ি যাও বলছি। মেয়েটি কোনো দিকে না তাকিয়ে চুপচাপ রইল। কি হলো? আমার কথার কোনো উত্তর দিচ্ছ না যে? আপনার কাজ আপনি করুন, আমাকে বাধা দিবেন না। তুমি কেন এটি করতে যাচ্ছ? তুমি বাড়ি ফিরে যাও। বললাম না আমাকে বিরক্ত করবেন না, নিজের কাজ নিজে করুন। তোমার বাড়ি কোথায়? চলো তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমার বাড়ি হিজল গাছে। মেয়েটির কথা শুনে বেশ অবাক হলাম। আমার জানা মতে হিজল গাছের নিচে কোনো বাড়ি নেই, কিন্তু মেয়েটি যে বলল, তাহলে কি মিথ্যা বলল? কোথায়? হিজল গাছের নিচে তো কোনো বাড়ি নেই। তাহলে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হিজল গাছের নিচে নয়, হিজল গাছে আমার বাড়ি। কি সব বলছো? চলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিই। আমাকে আর বিরক্ত করবেন না, আপনার কাজ আপনি করুন, যান। তোমাকে একা এভাবে রেখে আমি কোথাও যাব না। মেয়েটি তৎক্ষণাৎ ভয়ঙ্কর রূপ ধারণ করল। চুলগুলো বাতাসে উড়ছে, মুখের বিশ্রী অবস্থা, মুখ যেন থেতলিয়ে পুড়ে গেছে। দাঁতগুলো বড় বড়, ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি আর কোনো কিছু না ভেবে উল্টো দিকে দৌড় দিলাম। পেছন থেকে মেয়েটির অট্ট হাসি শোনা যাচ্ছে। দৌড়াতে দৌড়াতে কত দূর এসেছি নিজেও জানি না। দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে, ফাঁকা জনশূন্য স্থানে একটি বাড়ি। বাড়িটি দেখে মনে একটু আশ্বাস পেলাম। বাড়িটির সামনে যেতেই দেখলাম একজন বুড়ি মাকে। কি গো ছেলে, হাঁপাচ্ছ কেন? আসলে বুড়িমা, আমি ধান কেটে নিয়ে যাওয়ার সময় সাগর উপর দিয়ে পার হচ্ছিলাম, কিন্তু ওই সময় দেখি একটি মেয়ে সাগর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর পানি দেখছে। তা দেখে মনে হলো মেয়েটি নিশ্চিত আত্মহত্যা করবে। আমি তাকে বাধা দিতে গেলাম আর সে ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তা দেখে ভয়ে ছুটতে ছুটতে কোথায় এসে পড়েছি নিজেও জানি না। হ্যাঁ গো ছেলে, বুঝতে পেরেছি, ওই মেয়েটি আর কেউ নয়, আমার নাতনি সুধা। বহু বছর আগের কথা, আমার নাতনি একটি ছেলেকে ভালোবাসতো, কিন্তু ছেলেটি তাকে বিয়ের আশ্বাস দিয়ে পালিয়ে যায়। মেয়েটি সেই কষ্ট সহ্য করতে না পেরে ওই দিন পানিতে লাফ দিয়ে
আত্মহত্যা করে। আমার নাতনি সাঁতার জানত না, সাঁতার না জানাই পানিতে ডুবে মারা যায়। এরপর থেকে প্রায় শোনা যায় তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। তোমার সাথে যে ঘটনাটি ঘটলো আরো অনেকের সাথেই ঘটেছে এটি, কিন্তু সুধা কারো ক্ষতি করে না। তা ছেলে, তুমি আজ রাতটি এখানেই কাটাও, কাল সকাল সকাল না হয় বাড়িতে যেও। বুড়িমা কথাগুলো বলতে বলতে আবেগ আপ্লুত হয়ে পড়ে যায়। ঠিক আছে বুড়িমা। আমি রিয়াদ মাহমুদ। আজ রাতটি আমার কাছে সবথেকে বেশি কষ্টের, কারণ আমার প্রাণপ্রিয় দাদির অসুস্থতার কথা শুনে শহর থেকে গ্রামে এসেছি আজ, কিন্তু এসেও শেষ রক্ষা করতে পারলাম না। দাদির লাশ কবর দিয়ে বাড়ি ফিরছি। অন্যরা আমার আগে মাটি দিয়ে চলে গিয়েছে বাড়িতে, কিন্তু আমি শুধু বসেছিলাম দাদির কবরের পাশে। মেঘের গর্জন শুনে বুঝতে পারছি যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তাই বাড়ির পথে রওনা হয়েছি, নয়তো ইচ্ছে ছিল দাদির পাশে আরো কিছুক্ষণ বসে থাকব। মা মারা যাবার পরে এই একটি মানুষই আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আজ আমার মনের মতোই আকাশেরও মন বিষণ্ণতায় ভরে উঠেছে। অবশ্য বৃষ্টি নামলে ভালোই হবে। কিছুদিন থেকে প্রচণ্ড গরম পড়েছে, যা মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। দাদির জন্য মনটা ভীষণ বিষণ্ণ হয়ে আছে। দাদি আমাকে অনেক আদর করত। গ্রামে শুধু তার জন্যই আমি ছুটে চলে আসতাম। আজ সে কারণটাও চলে গেল। এবার শহরে ফিরলে গ্রামে আসার জন্য আর মন কাঁদবে না। সন্ধ্যায় লাশ কবর দিলেও এখন রাত হয়ে গেছে। আমি একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। দুপাশে সারি সারি গাছপালা। এখন রাত কটা বাজে তা জানার জন্য যখনই হাতের দিকে তাকালাম, তখনই লক্ষ্য করি আমার পছন্দের হাত ঘড়িটি আমার হাতে নেই। কি কাণ্ড! ঘড়িটা কোথায় গেল? ঘড়িটি আমার খুবই পছন্দের ছিল। ঘড়িটি আমার দাদার দেওয়া শেষ স্মৃতি ছিল। ঘড়িটি না পেয়ে আমি রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ি। বুঝতে পারছিলাম না ঘড়িটি কোথায় পড়ে আছে। ঠিক তখনই মনে পড়ল ঘড়িটি মনে হয় দাদির কবরের কাছে পড়েছে। আমি আবারও কবরস্থানের উদ্দেশ্যে পিছনে ফিরলাম। ঘড়িটি আমার দাদা দাদির স্মৃতি, তাই যে করেই হোক ঘড়িটি আমায় খুঁজে বের করতেই হবে। এর মধ্যে ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। বৃষ্টিতে ভিজে একদম জবুথবু অবস্থা। বৃষ্টিতে ভিজে ভিজে কবরস্থানে চলে গেলাম। বৃষ্টির মাঝে কবরস্থানে এসে আমি থা হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার সামনে একজন বয়স্ক লোক দাদির কবরের মাটি সরাচ্ছিল। আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। লোকটি আসলে কি করতে চায় সেটা বোঝার জন্য বুঝতে পারছিলাম না লোকটি আসলে লাশ চোর নাকি অন্য কিছু। এমন বৃদ্ধ বয়সে লোকটি লাশ চুরি করবেটা কি? কিন্তু এবার আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। লোকটি এবার আমার দাদির কবর থেকে তার লাশটি তুলেছে। ঘটনাটা দেখে
আমার মাথা ঘুরে যাওয়ার উপক্রম হলো। লোকটাকে দেখে কিছুতেই আমার স্বাভাবিক মনে হচ্ছে না। কোনো স্বাভাবিক লোক এই ঝড় বৃষ্টির রাতে লাশ তো নিতে পারে না। আমার মনের মধ্যে হাজারো প্রশ্ন জমা হচ্ছিল। আমি বেশ অবাক হচ্ছি। লোকটা হাতে একটা ছুরি ধরে আমার দাদির লাশটা লোকটার সামনে রেখে বিড়বিড় করে কি যেন বলছে। আমি কিছুতেই লোকটার উদ্দেশ্য বুঝতে পারছি না। দাদির লাশের সাথে কি করতে যাচ্ছে লোকটা? এদিকে লোকটার কাছে যাওয়ারও সাহস হচ্ছিল না, কিন্তু এভাবে চুপ করে থাকাটাও তো ঠিক হচ্ছে না। তাই মনে কিছু সাহস নিয়ে আমি লোকটার দিকে এগিয়ে গেলাম। তখনই লোকটির বলা কথাগুলো আমার কানে ভেসে আসলো। হায় বুড়িয়ার, আমার হাতের মুঠো আমায় দে সব শক্তি, করবে আমায় সবাই ভক্তি। লোকটি বিড়বিড় করে কি সব যেন বলছে। লোকটির কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আমার দাদির চিৎকারের শব্দ কানে ভেসে আসলো। আমি আর চুপ থাকতে পারলাম না। আমি এই লোকটির কাছে গিয়ে রাগান্বিত কণ্ঠে তাকে উদ্দেশ্য করে বললাম, কি করছেন কি আপনি? আমার দাদির লাশ কেন কবর থেকে উঠিয়েছেন? লোকটা তার চেহারায় বিরক্তি ভাব ফুটিয়ে তুলে আমাকে কর্কশ গলায় বলে উঠল, চলে যা, ভালোই ভালোই বলছি চলে যা, নয়তো তুইও নিজের প্রাণ হারাবি। লোকটির ভয়ঙ্কর হাসি দেখে ভয়ে যেন আমার বুকটাই কেঁপে উঠল। মনটা চাইছিল এক দৌড়ে বাড়ি চলে যাই, কিন্তু দাদির লাশটি এভাবে রেখে আমি যেতে পারলাম না। না, আমাকে বলতেই হবে, আপনি এখানে দাদির লাশের সাথে কি করছেন? চলে যান বলছি আমার দাদির লাশ থেকে। তোর দাদিরে নিয়ে যাইতে আইছি আমি। তোর দাদি আর আবারও প্রাণ ফিরা পাইব, আমি তারে লইয়া চইলা যাব। আমি বৃদ্ধ লোকটার কথায় হতভম্ব হয়ে যাই। মৃত্যুর পরেও প্রাণ কি করে পাবে? এ কেমন কথা? লোকটা নির্ঘাত পাগল। আপনি আমার দাদির লাশ দিয়ে দিন, আমি কবরে রেখে দিই। যদি না দেন তাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। আমার পুলিশের ভয় দেখাস? যা, ছেড়ে দিলাম, তবে কাজটা তুই ভালো করলি না। মনে রাখিস, আমি তোরে ছাড়বো না। লোকটা আমার উপর রেগে মেগে বিড়বিড় করতে করতে চলে যায়। আমি দাদির লাশ কবরে নামিয়ে আবারও কবর দিলাম। তখনও হালকা হালকা বৃষ্টি পড়ছিল। দাদিকে রেখে বাড়িতে যেতে ইচ্ছে করছিল না। যদি লোকটা আবারও এসে দাদির লাশের সাথে কিছু একটা করে, এসব চিন্তায় যেন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এত রাতে কবরস্থানে থাকাটাও তো ঠিক নয়। তাই বাড়ির পথে হাঁটতে লাগলাম। ভাবলাম সকাল সকাল এসে আবার দাদির কবরটি দেখেছি। হাঁটতে হাঁটতে আবারও মাঝ রাস্তায় এসে আমার হাত ঘড়িটির কথা মনে পড়ে গেল। তখন পাগল লোকটির কাণ্ড কারখানাগুলোতে ঘড়িটির কথা একদম ভুলে গিয়েছিলাম। ভাবলাম আবার কি ঘিরে যাব। পরক্ষণেই মনে হলো না না, এখন আর যাওয়া যাবে না। কাল সকালে বরং আবার আসবো, তখন ভালো করে খুঁজে দেখব। বাড়ি ফিরে নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ি। কিছুতেই ঘুম আসছিল না। বারবার দাদির কথা মনে পড়ছিল। পুরো বাড়িটি
আজ ফাঁকা। যে বাড়িতে এক সময় আমার প্রাণ পড়ে থাকতো, আজ সেই বাড়িতেই আমার মন টিকছে না। দাদিকে ছাড়া কিছুই ভালো লাগছে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে হঠাৎ কখন যে দু চোখ বন্ধ হয়ে এসেছে বুঝতেই পারিনি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু এত ভয়ঙ্কর একটা স্বপ্ন আমি দেখলাম কি করে? তখনই আমার মনে পড়ে গেল দাদির আর্তনাদের কথা। আমি স্পষ্ট শুনেছিলাম লোকটি যখন দাদিকে সামনে রেখে বিড়বিড় করে কিছু বলছিল, তখন দাদি আর্তনাদ করেছিল। কি হচ্ছে এসব? কিছুই মাথায় আসছে না। হঠাৎ দরজায় কারো নক করার শব্দে আমি চমকে উঠি। বুঝতে পারছিলাম না এত রাতে আমার বাড়িতে কে এসেছে। কেন জানি দরজা খুলতে ভীষণ ভয় করছিল আমার, কিন্তু দরজাতে অনবরত নক করা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না। বিছানায় বসে থেকেই চিৎকার করে জিজ্ঞাসা করলাম, কে কে দরজায়? বাইরে থেকে কারো আওয়াজ তো এলোই না, বরং দরজা নক করার শব্দটি আরো জোরালো হতে লাগলো। আমি বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে দরজাটি খুললাম, কিন্তু দরজা খুলে আমি আরো বেশি অবাক হলাম। দরজার বাহিরে কেউই নেই। স্পষ্ট শুনেছি কেউ দরজায় নক তো করেছেই, কিন্তু এখন নেই কেন? ভুল শুনেছি এরকমটা ভাবতেও পারছি না, কারণ অনবরত দরজায় নক করার শব্দে বিরক্ত হয়ে আমি দরজা খুলেছি। কেন এরকম হচ্ছে আমার সাথে? আমি আবারও চারিদিকে তাকিয়ে দেখলাম, কিন্তু কাউকেই পেলাম না। আমি ঘরের ভিতরে আসছিলাম, ঠিক এমন সময় একটি নারী কণ্ঠ ভেসে আসলো আমার কানে। রিয়াদ, দাদু ভাই। কণ্ঠটি আমার বেশ পরিচিত, কিন্তু এই কণ্ঠে আমার নাম শুনবো তা আমি আশা করিনি। আমার গা শিউরে উঠল। দেখি সাদা কাপড় পরে আমার হাত ঘড়িটি নিয়ে দূরে দাঁড়িয়ে আছে আমার প্রাণপ্রিয় দাদিমা। দাদিকে দেখে আমি বেশ খুশি হলাম। দাদির কাছে ছুটে যাব, ঠিক তখনই আমার মনে পড়ল দাদিমা তো মারা গিয়েছে, আর মৃত মানুষ তো কখনো ফিরে আসে না। আমি ভয়ে সেখানেই থমকে দাঁড়িয়ে পড়লাম। আমাকে দাঁড়াতে দেখে দাদিরূপী অশরীরীটি আমাকে বলল, কি রে দাদু ভাই, আয় আমার কাছে আয়, দেখ আমি তোর ঘড়িটি নিয়ে এসেছি। তোর দাদু তোকে কত শখ করে ঘড়িটি দিয়েছিল বলতো, আর তুই আমার কবরে ফেলে এলি। আয় দাদু ভাই আমার কাছে আয়, তোকে ঘড়িটি পরিয়ে দি। দাদি, তুমি এখানে? কিন্তু এটা কি করে সম্ভব? তুমি তো মারা গেছো, তাই না? না না, আমি তোমার কাছে যাব না। আমার কথা শুনে দাদি ভীষণ রেগে গেল। তার চোখ দুটো লাল হয়ে গেল। সে পুরুষ কণ্ঠে আমাকে বলে উঠল, আসতে তো হবেই তোকে, আমি তোকে ছেড়ে যাব না। এই পুরুষ কণ্ঠটি আমার বেশ পরিচিত। এই তো সেই পাগল লোকটির কণ্ঠ। কিন্তু এই লোকটি কিভাবে আমার দাদির রূপ ধারণ করলো?
আমি ভয়ে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি দরজাটি বন্ধ করে দিই, কিন্তু তাতেও কোনো নিস্তার নেই। অশরীরই আমার ঘরের দরজা জোরে জোরে ধাক্কাতে লাগলো। খুললাতে দরজা, আমি তোরে জানুম না, তোরে আমি জানুম না। প্রায় অনেকক্ষণ যাবৎ দরজা ধাক্কাধাক্কির পরে সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। আমি ভয়ে আর সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। নির্ঘুম রাত কাটানোর পরে পরের দিন ভোরবেলা আলো ফুটতেই আমি চলে যাই আমাদের এলাকার বড় মৌলভী সাহেবের কাছে। কাল রাতের সব ঘটনা তাকে জানাতে মৌলানা সাহেবকে রাতের সব ঘটনা আমি খুলে বলি। সব কিছু শুনে তিনি বললেন, তুমি অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছ, কারণ রাতে তুমি এক দুষ্ট জিনের খপ্পরে পড়েছিলে। পরের বার তুমি যদি দরজাটি খুলতে, তাহলে আজ হয়তো তুমি আমার সামনে আর দাঁড়িয়ে থাকতে পারতে না। এরপর হুজুর আমাকে কিছু পানি পরিয়ে দিলেন আর আমার শরীরে একটি তাবিজ দিয়ে বললেন, রাতে কেউ ডাকলে আমি যেন আর সাড়া না দিই, আর সম্ভব হলে রাতে কাউকে সঙ্গে নিয়ে যাতে ঘুমাই। এর দুদিন পরে আমি শহরে ফিরে আসি। আমার আর কোনো সমস্যা হয়নি তারপর থেকে।